হ্যালো বন্ধুরা, আজ আমি এক্সপ্লেইন করতে যাচ্ছি এমন একটি ইন্দোনেশিয়ান হরর সিনেমা যেটি অত্যন্ত ভয়ানক। এই সিনেমাটির নাম হলো মানজালাং আজাল, অর্থাৎ নিয়ারিং ডেথ বা ফেসিং ডেথ। খুব ভয়ানক একটি সিনেমা এবং শেষের টুইস্টটি আরও বেশি ইন্টারেস্টিং। আর সম্প্রতি আমি এক্সপ্লেন করেছি চমৎকার একটি সিনেমা যার নাম দ্য ওয়াচার্স, যা বেশ ভিন্ন ধরনের স্ট্যান্ড অ্যালোন হরর সিনেমা, যেটি দেখতে বেশ মজা লাগবে। যদি আপনি এই সিনেমাটি মিস করে থাকেন তবে গিয়ে দেখে নেবেন, সেগুলোর লিঙ্ক আমি নিচে পিন কমেন্টে দিয়ে রাখছি। তো চলুন এবার আর দেরি না করে সরাসরি ভিডিওর দিকে যাওয়া যাক। তো গল্পের সূচনা হয় একটি মেয়েকে দেখানোর মাধ্যমে, যে কিনা নিজের ওপরই কালো জাদু করাচ্ছিল এবং নিজের পূর্বপুরুষদের কাছে সাহায্য চাইছিল। এরপর গল্পটি আমাদের পরিচয় করিয়ে দেয় সাকার নামের এক দরিদ্র মহিলার সাথে, যার কিনা 3টি সন্তান ছিল। সাকার সাত সকালে তার ছোট ছেলে দদি এবং মেয়ে রত্নাকে স্কুলে পাঠানোর জন্য তৈরি করছিল। দদি আসলে সাকারের সবচেয়ে ছোট ছেলে ছিল, আর রত্না ছিল তার আরেকটি মেয়ে। আর এই দুজন ছাড়া সাকারের একটি বড় ছেলেও ছিল, যার নাম ছিল দানি। এখন দানি সারা রাত বাইরে থেকে পরদিন সকালে বাড়ি ফিরে এসেছিল। বাড়ি ফিরেই দানি তার ছোট ভাই দদিকে একটি নতুন চশমা দেয়, কারণ তার পুরনো চশমাটি ভেঙে গিয়েছিল। দদি এবং রত্না স্কুলে যাওয়ার পর সাকার তার ছেলে দানিকে বলে যে সে প্রতিদিন রাতে ঘরের বাইরে থাকে এবং নিজের বা পরিবারের উপর বিন্দুমাত্র খেয়ালও রাখে না। সাকার দানিকে বলে যে সে যেন কলেজে ভর্তি হয়ে যায় এবং তার পড়াশোনা শেষ করে, আর এমনটা করলে সে ভালো চাকরি পাবে এবং এতে করে সাকারেরও অনেকটাই সাহায্য হবে, কারণ সে একা সংসার চালাতে হিমশিম খাচ্ছিল এবং তার সাহায্যের জন্য কাউকে দরকার ছিল। কিন্তু দানির কলেজে গিয়ে ডিগ্রি নিয়ে চাকরি করায় বিন্দুমাত্র আগ্রহ ছিল না, কারণ আসলে দানি মোটরসাইকেলের ইঞ্জিন মেরামত করতে পছন্দ করত। কিন্তু এরই মধ্যে দানি এবং সাকারের মধ্যে কিছুটা তর্কাতর্কি হয়ে যায় এবং সাকার দানিকে ঘর থেকে বের করে দেয়। এবার সেই ঝগড়ার পর সাকার বাজারে গিয়ে কিছু শাকসবজি কেনে এবং সেই সবজি নিয়ে সরাসরি তার রেস্তোরাঁয় চলে যায়। অন্যদিকে স্কুলে রত্না তার বয়ফ্রেন্ড ব্রামের সাথে দেখা করতে গিয়েছে এবং তার সাথে বাইকে করে ঘুরতে যায়। এদিকে দানি একটি মোটরসাইকেল মেরামতের দোকানে কাজ করত। সেখানকার মালিক দানির কাজে খুবই খুশি ছিল, কারণ তার কারণে মালিকের অনেক প্রফিট হচ্ছিল এবং তার দোকানের গ্রাহকও অনেক বেশি আসতে শুরু করেছিল। তাই সেই দোকানের মালিক দানিকে বেশি বেতনও দিচ্ছিল। যাই হোক, এখন স্কুল থেকে ফেরার পর দদি এবং রত্না তাদের ঘরে ছিল, যেখানে দদির অনেক তৃষ্ণা পাচ্ছিল। সে রত্নাকে তার সাথে নিচে রান্নাঘরে যেতে বলে, কিন্তু রত্না তাকে একাই পাঠিয়ে দেয়, কারণ সে তার বয়ফ্রেন্ডের সাথে চ্যাট করতে ব্যস্ত ছিল। কিন্তু দদি যখন একা নিচে পানি নেওয়ার জন্য যায়, তখন সেখানে একটি কালো ছায়া দেখতে পায় এবং তার এমন অনুভূতি হয় যেন তার চারপাশে ভয়ানক কিছু রয়েছে। এতে ভয় পেয়ে সে উপরে রত্নার কাছে ফিরে যায় এবং তারপর রত্নাকেই তার সাথে নিচে যেতে বলে। এরপর পরের দিন রত্না ব্রামের সাথে করে তার মায়ের রেস্তোরাঁয় যায়, কিন্তু সাকার রত্নাকে বোঝায় যে সে যেন পড়াশোনায় বেশি মনোযোগ দেয় এবং তার চেয়ে বড় ছেলেদের থেকে সতর্ক থাকে, কারণ সে রত্নাকেও তার ভাই দানির মতো হতে দেখতে চায় না। এবার রত্না তার মাকে স্কুলের বকেয়া ফিয়ের নোটিশ দেখায় এবং তারপর নিজের এবং দদির জন্য কিছু খাবার নিয়ে চলে যায়। কিন্তু সেদিন সাকারের রেস্তোরাঁয় অদ্ভুত এক নেতিবাচকতা ছড়িয়েছিল, যার দোকানে কোনো গ্রাহকই আসছিল না। কিন্তু তখনই সেখানকার কাজের লোক রদিয়া জোর করে এক লোককে ধরে রেস্তোরাঁয় নিয়ে আসে এবং সেই লোকটি সাকারের ওইখান থেকে কিছু খাবার প্যাক করে নিয়ে যায়। কিন্তু কিছুক্ষণ পর সেই লোকটি আবার সাকারের রেস্তোরাঁয় ফিরে আসে এবং তাকে জানায় যে তার খাবার একদম নষ্ট হয়ে গেছে। এখন এই কথা শুনে সাকার চমকে যায় এবং বাকি খাবার পরীক্ষা করে দেখে যে কিছু সময় আগে তৈরি করা সব খাবারই নষ্ট হয়ে গেছে, কারণ তা থেকে খুবই বাজে গন্ধ বের হচ্ছিল। এটি দেখে সাকার এবং রদিয়া পুরোপুরি অবাক হয়ে যায়, কারণ দুজনেরই বিশ্বাস হচ্ছিল না যে এমনটা কিভাবে হলো। বাধ্য হয়ে তাদের সব খাবারই ফেলে দিতে হয় এবং পুরো দিন এভাবেই কেটে যায়। কিন্তু তখনই সে আরেকটি খারাপ খবর পায় যে মা কম্বর নামের এক মহিলা হঠাৎ মারা গেছেন। সাকার সঙ্গে সঙ্গে মা কম্বরের বাড়িতে পৌঁছায় এবং সেখানে এক মহিলাকে জিজ্ঞাসা করে যে শেষ পর্যন্ত মা কম্বরের সাথে এমন কিভাবে হলো, যার জবাবে সেই মহিলা জানায় যে মা কম্বরের হঠাৎ করে কিছু একটা হয়ে গিয়েছিল এবং মারা যাওয়ার আগে সে খুব জোরে জোরে চিৎকার করছিল আর নিজের মুখ নিজেই আঁচড়াচ্ছিল। এই কথা শুনে সাকার মা কম্বরকে দেখতে যায় এবং দেখে তার পুরো মুখ নখ দিয়ে আঁচড়ানো।
সাকার তাকে এভাবে দেখতে পেয়ে খুবই কষ্ট পায়, কিন্তু তখনই সে খেয়াল করে যে মা কম্বরের চোখ খুলে যাচ্ছে। সাকার এটি দেখে ভয় পেয়ে যায় এবং ধীরে ধীরে মা কম্বরের চোখ বন্ধ করতে যায়, কিন্তু তখনই হঠাৎ করে সে হুঁশে চলে আসে। এটি দেখে সাকার খুবই ভয় পেয়ে গিয়েছিল আর সঙ্গে সঙ্গে সে নিজের ঘরের উদ্দেশ্যে রওনা হয়। এখন সাকারের বাড়িতে তার ছোট ছেলে দদি একা একা টিভি দেখছিল, কিন্তু তখনই ঘরের মূল দরজায় একটি কড়া নাড়ার শব্দ হয়। দদি কিছুটা ভয় পেয়ে দরজার দিকে তাকায়। তখন সে দরজায় সাকারকে দেখতে পায়। সে এতে কিছুটা স্বস্তি পায় এবং তার মায়ের সাথে কথা বলে, কিন্তু সাকার দদির কথা একেবারেই উপেক্ষা করে এবং কিছু না বলেই নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। এটি দেখে দদি সাকারের ঘরের দরজা খুলে দেখতে যায়, কিন্তু তখনই হঠাৎ তার মা তার সামনে এসে তাকে নিজের ঘর থেকে তাড়িয়ে দেয়। তখন দদি দৌড়ে তার বোনের ঘরে যায় এবং তাকে সব কথা জানায় যে তার মা আজ খুব অদ্ভুত আচরণ করছে আর প্রতিদিন বাড়ি ফেরার পর সাকার দদির কপালে চুমু দিত, কিন্তু আজ সে এমন কিছুই করেনি। রত্না দদিকে বলে যে তুমি মাকে বিরক্ত করো না, হয়তো সে ক্লান্ত হয়ে পড়েছে। কিন্তু দদি রত্নার কথা না শুনে তাকে তার মায়ের কাছে নিয়ে যায়। নিচে পৌঁছাতেই রত্না ও দদি দেখে যে সাকার তো মাত্রই বাড়ি ফিরেছে, আর এসেই সাকার দদির কপালে চুমু দেয়, অর্থাৎ আগে যে এসেছিল সে অন্য কেউ ছিল। যাই হোক, এরপর সাকার অবশেষে নিজের ঘরে ঘুমাতে চলে যায়। এরপর আমরা দেখি যে সাকারকে ঘুমের মধ্যে কোনো এক শক্তি ডাকছিল, কিন্তু তখনই তার চোখ খুলে যায়। সে দেখে যে তার ঘরে রাখা রেডিও নিজে থেকেই চলছিল এবং তখনই হঠাৎ ঘরের লাইটও বন্ধ হয়ে যায়। ঘরের দরজা দিয়ে কোনো এক অদ্ভুত জিনিস সাকারের ঘরের ভেতর আসতে দেখে সে। হঠাৎ করেই সেই শক্তি সাকারকে শূন্যে ভাসাতে শুরু করে এবং তার গলা টিপে ধরে, কিন্তু তখনই হঠাৎ সে ঘুম থেকে জেগে ওঠে এবং স্বস্তির নিঃশ্বাস ফেলে, কারণ এটি একটি দুঃস্বপ্ন ছিল। পরের দিন সাকার রত্নার স্কুলে যায় এবং স্কুল থেকে তার ফি মেটানোর জন্য কিছুটা সময় চায়, কারণ তখন সাকারের কাছে স্কুলের ফি দেওয়ার মতো টাকা ছিল না। কিন্তু স্কুলে পৌঁছে সাকার জানতে পারে যে রত্নার স্কুলের পুরো ফি একদিন আগেই কেউ জমা করে দিয়েছে। এবার সাকার জিজ্ঞাসা করে ফি কে জমা দিয়েছে, তো সেখানে সে একটি কার্ড দেখে যার উপর সে দানির স্বাক্ষর দেখতে পায়। এর অর্থ হলো দানি রত্নার স্কুলের ফি জমা দিয়েছিল। আর এটি জানার পর সাকার সঙ্গে সঙ্গে দানিকে ফোন করে এবং তাকে জিজ্ঞাসা করে যে তার কাছে ফি এর টাকা কোথা থেকে এলো। তখন সে তার মাকে জানায় যে তারা যেমনটা বলছিল যে সে যেন সংসারের দায়িত্বে হাত বাড়ায়, তাই সে সেটাই করেছে। এর ফলে সে একটি দোকানের কাজ করা শুরু করেছে এবং এখন সে তার দায়িত্ব পালন করবে, সেই সাথে তার মায়ের কাজে পুরো সাহায্য করবে। কিন্তু সাকার যখন স্কুলের বাইরে দাঁড়িয়েছিল তখন এক মহিলা এসে সাকারকে জিজ্ঞাসা করে যে আজ তার রেস্তোরাঁ বন্ধ কেন। জবাবে সাকার বলে যে তার রেস্তোরাঁ তো খোলা আছে। সাকার ভাবতে থাকে যে সেই মহিলা তাকে এমন প্রশ্ন কেন করলো। তখনই সে স্কুল থেকে সোজা তার রেস্তোরাঁয় যায়, কিন্তু সেখানে পৌঁছাতেই সে খুব অদ্ভুত একটি বিষয় অনুভব করে। সে দেখে যে আজও তার দোকানে অনেক বেশি নেতিবাচকতা ছড়িয়ে আছে। তার দোকানের চারপাশ থেকে খুবই বাজে গন্ধ আসছিল, মনে হচ্ছিল তার দোকানটি কোনো পুরনো ধ্বংসাবশেষ, আর এই কারণে সেখানে একজন গ্রাহকও আসছিল না। কিন্তু রেস্তোরাঁর ভিতরে পৌঁছাতেই সাকার এমন কিছু দেখে যা দেখে সে খুবই ভয় পেয়ে যায়। আসলে সে খেয়াল করে যে রোদিয়ার মনে হচ্ছিল তার দোকানে অনেক গ্রাহক এসেছে এবং সে সবাইকে খাবার পরিবেশনও করছিল, কিন্তু সাকার অনুভব করে যে তার রেস্তোরাঁয় কোনো অশুভ শক্তি রয়েছে। সাকার সাথে সাথে রোদিয়াকে থামায় এবং তাকে সচেতন করে তোলে। আর তখনই সেই কাজের মহিলাটি বুঝতে পারে যে সেখানে কিছুই ছিল না। সে দেখে যে রেস্তোরাঁয় কোনো গ্রাহক নেই এবং এসবই কেবল তার মাথায় চলছিল। এটি জানার পর দুজনেই দেরি না করে সাহায্য চাওয়ার জন্য এক ঝাড়ফুঁককারী বা শামানের কাছে চলে যায়। এখন সাকার সেই শামানকে সবকিছু বলে যে কিছুদিন ধরে তার ব্যবসায় বড় সমস্যা হচ্ছে এবং কোনো গ্রাহক তার রেস্তোরাঁয় আসছে না। তার মনে হচ্ছিল কোনো কালো শক্তির কারণে তার রেস্তোরাঁয় নেতিবাচকতা ছড়িয়ে পড়েছে। তখন সেই শামান সাকারের ওপর ঝাড়ফুঁক করে এবং তার পূর্বপুরুষদের কাছে জানার চেষ্টা করে যে আসলে সাকারের সাথে এমন কেন হচ্ছে। সেই শামান একটি রিচুয়াল সম্পাদন করে যার ফলে একটি কালো শক্তি সাকারের শরীর দখল করে নেয়। এখন সেই কালো শক্তি শামানকে ভয় দেখাতে শুরু করে এবং তাকে বলে যে সে যদি নিজের জীবন ভালোবাসে তবে যেন এই বিষয় থেকে দূরে থাকে এবং সাকারকে সাহায্য করার চেষ্টা না করে। এটুকু বলেই সেই কালো শক্তি সাকারকে ছেড়ে আলাদা হয়ে যায়।
এবং তখনই সাকার হুঁশে আসে। সাকার হুঁশে আসতেই সেই শামান তাকে জানায় যে তার শরীরে একটি কালো শক্তি রয়েছে। শামান এও বলে যে সাকার সেই কালো শক্তির সাথে কোনো চুক্তি করেছিল এবং সেই কালো শক্তির নাম হলো নিয়াইওয়েং, যা ছিল অত্যন্ত বিপজ্জনক। আর সাকার সেই কালো শক্তিকে যা প্রতিশ্রুতি দিয়েছিল তা যদি পূরণ না করে তবে সে সাকারের ও তার পরিবারের ক্ষতি করতে পারে। এতে সাকার সেই শামানকে জিজ্ঞাসা করে যে এই কালো শক্তিকে সে তাড়াতে পারবে কিনা, কিন্তু শামান তাকে সাহায্য করতে পরিষ্কার অস্বীকার করে এবং বলে যে যে শামানের সাহায্য নিয়ে সে কালো জাদুর সাথে চুক্তি করেছিল এখন তাকে সেই শামানেরই সাহায্য নিতে হবে, অথবা ততটাই শক্তিশালী শামান তাকে সাহায্য করতে পারবে। এরপর সেই শামান এটুকু বলেই সাকারকে তার ঘর থেকে অবিলম্বে চলে যেতে বলে। স্বাভাবিকভাবেই সাকার চুক্তি করে রেখেছিল, তাই সে কেন নিজের জীবন ঝুঁকিতে ফেলবে। কিন্তু এখনো পর্যন্ত আমরা জানি না যে আসলে সে কি চুক্তি করেছিল। যাই হোক, এরপর তারা অন্য একটি বাড়িতে কাউকে খুঁজতে যায়, কিন্তু সেই বাড়িটি একদম নির্জন জায়গায় ছিল এবং সেখানে পৌঁছানোর পর তারা কাউকে পায় না। কিন্তু সাকার বাড়িতে কারো এক ঝলক দেখতে পায় যে জানালায় দাঁড়িয়ে তাদেরকে দেখছিল। তখনই সাকার রোদিয়াকে ভেতরে যেতে বলে, কিন্তু রোদিয়া খুবই ভয় পেয়ে গিয়েছিল, তাই সে বাড়ির ভেতরে যেতে চায়নি এবং বাধ্য হয়ে সাকারকেই সেই বাড়িতে একা যেতে হয়। কিন্তু সাকার যখন দরজায় দাঁড়িয়ে বাড়ির মালিককে ডাকছিল তখন তার কথা কেউই শুনছিল না। কাউকে না পেয়ে সাকার যখন ফিরে যাচ্ছিল অমনি সেই বাড়ির দরজা নিজে থেকেই খুলে যায়। সাকার তখন সেই বাড়িতে ঢোকে, কিন্তু সেই বাড়িতে কাউকে পায় না। কিন্তু হঠাৎ তার পেছনে একটি অদ্ভুত শক্তি চলে আসে, যা দেখে সে খুব জোরে চিৎকার করে ওঠে। এরপর আমরা দেখি যে রত্না ব্রামের সাথে ছিল এবং তারা কোথাও ঘুরতে যাওয়ার কথা ভাবছিল, কিন্তু তার আগে ব্রাম রত্নাকে তার বাড়িতে নিয়ে যায়, কারণ ব্রামের বাড়ি থেকে কিছু জিনিস নেওয়ার ছিল। কিন্তু বাড়িতে ব্রাম রত্নার সাথে জোর জবরদস্তি করতে শুরু করে, যার ফলে রত্না তার উপর রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। অর্থাৎ তার মা সাকার সঠিক কথাই বলেছিল যে তার চেয়ে বয়সে বড় ছেলেদের থেকে দূরে থাকতে। রাতে সাকার যখন বাড়ি ফিরে সে একদম শান্ত ছিল। রত্না দরজা খোলা সত্ত্বেও সে চুপচাপ ঘরে এসে নিজের রুমের দিকে যেতে লাগে, যা দেখে দদি খুব ভয় পেয়ে যায় এবং রত্নাকে বলে যে সে তো মাত্রই তাকে দেখছিল এবং তাকে অনুসরণ করছিল, যা খুবই অদ্ভুত বিষয় ছিল, কারণ সে তো এইমাত্রই বাসায় এলো। কিন্তু রত্না দদির এই কথায় কান দেয় না। কিন্তু তখনই সে সাকারকে দেখে যে নিজের গায়ে পানি ঢালছিল, কারণ সে তার শরীরে প্রচণ্ড গরম অনুভব করছিল। রত্নার সঙ্গে সঙ্গে তার মাকে থামায় এবং দদিকে তোয়ালে আনতে বলে, কিন্তু সে যখন তোয়ালে নিতে পৌঁছায় তখন সে তোয়ালে তুলতে পারছিল না। মনে হচ্ছিল যেন কেউ তাকে তোয়ালে নিতে বাধা দিচ্ছে। কিন্তু তখনই সেখানে রত্না এসে তোয়ালে নিয়ে যায়, যার পর রত্না তার মায়ের গায়ে মলম লাগিয়ে দেয়, কারণ তার শরীর পুরো জ্বলছিল। রত্না বুঝতে পারছিল না যে তার মায়ের সাথে এমন কিভাবে হলো। এরপর রত্না যখন সাকারকে খাবার খাওয়ায় তখন সাকারের রক্তের বমি হয়। অবাক করার মতো বিষয় হলো সেই রক্ত ছিল কালো রঙের। সে সঙ্গে সঙ্গে তার ভাই দানিকে কল করে, কিন্তু দানি ফোন ধরে না। বাড়িতে সাকারের অবস্থা খারাপ হতে থাকে এবং তখনই দদির শরীরও হঠাৎ খারাপ হতে শুরু করে। রত্না এটি দেখে খুবই ভয় পেয়ে যায় এবং ভাবতে থাকে যে এটি কি হলো। ঠিক তখনই তার কাছে তার বড় ভাই দানির কল আসে এবং সে দানিকে এইসব কথা জানায় এবং তার কাছে সাহায্য চায়। তখন দানি তাকে বলে সে যেন রোদিয়াকে সাহায্যের জন্য ডেকে নেয়, তার কিছুক্ষণ পর সেও তাদের কাছে পৌঁছে যাবে। রত্না সেটাই করে এবং সে সঙ্গে সঙ্গে রোদিয়ার বাড়িতে তার কাছে সাহায্য চাইতে যায়। এরপর রত্না ও রোদিয়া তার বাড়ি পৌঁছায়। ততক্ষণে দানিও সেখানে চলে এসেছে। তারা দেখে যে দদি সেখানে উপস্থিত ছিল না এবং রত্নার মনে হয় সে হয়তো উপরের ঘরে গিয়েছে। তাই তারা উপরে গিয়ে পরীক্ষা করে এবং দেখে যে তাদের মাকে সেই আত্মা ভর করে নিয়েছে। সে সাকারকে নিয়ন্ত্রণ করছিল এবং সাকার দদিকে ঠান্ডা পানি দিয়ে গোসল করাচ্ছিল। তখনই দানি সাকারকে থামায় এবং দদিকে বাঁচিয়ে নেয়। পরের দিন 3 সন্তান তাদের মায়ের পাশে বসেছিল এবং রত্না তার ভাইকে সাহায্য করার জন্য ধন্যবাদ জানায়। দানি এখন এসব দেখে তাদের সাথে প্রতিশ্রুতি দেয় যে সে তার ভাই বোন এবং মায়ের সাথেই থাকবে এবং তাদের কখনো একা ছাড়বে না।
এরপর সে তাদের জন্য খাবার আনতে চলে যায়। তখনই রত্নার কাছে ব্রামের SMS আসে, যাতে লেখা ছিল সে রত্নার বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে। তাই রত্না তার সাথে কথা বলতে বাড়ির বাইরে যায়। সে তাকে জিজ্ঞাসা করে যে সে তার বাড়িতে কেন এসেছে। তখন ব্রাম রত্নার কাছে সেদিনের জন্য ক্ষমা চায় এবং রত্না ব্রামকে ক্ষমা করে দেয়। কিন্তু রত্না আর ব্রামের সাথে কথা বলতে চাচ্ছিল না। তখন ব্রাম রত্নাকে তার এবং রত্নার একটি ছবি দেখায় এবং বলে যে সে এই ছবি রত্নার মাকে দেখাবে। সেই ছবি দেখে রত্না ব্রামকে ছবিটি ডিলিট করতে বলে। সেটি কিছুটা ভিন্ন ধরনের ছবি ছিল, কিন্তু ব্রাম তা ডিলিট করে না। তখন রত্না ব্রামের হাত থেকে ফোন ছিনিয়ে নিতে লাগে এবং তাদের মধ্যে মারামারি শুরু হয়। তখনই সেখানে দানি চলে আসে এবং ব্রামকে মারধর করতে শুরু করে। তখন ব্রাম তাকে থামায় এবং দানিকে বলে যে সে রত্নার বয়ফ্রেন্ড। তখনই দানি থেমে যায় এবং তাকে সেখান থেকে তাড়িয়ে দেয়। আর রত্নাও এখন তার সাথে সমস্ত সম্পর্ক ভেঙে ফেলে। এবার দানি ঘরে এসে দেখে যে তার মা তার জন্য অপেক্ষা করছিল। তখন সে তার মাকে বলে যে সে বাড়ি চলে এসেছে। তখন সাকার তাকে জানায় যে সে যখন ছোট ছিল এবং দদি যখন তার পেটে ছিল তখনই তাদের বাবা মারা গিয়েছিল। সাকার তখন কিছুই বুঝতে পারছিল না যে সে এখন কি করবে। তখন সাকার এক শামানের সাহায্য নিয়ে তার পূর্বপুরুষদের পূজা করেছিল। অর্থাৎ শুরুর দৃশ্যটিতে যে ছিল সে আর কেউ নয়, স্বয়ং সাকারই ছিল। সে জানায় যে সে এক কালো শক্তির সাথে চুক্তি করেছিল এবং এখন তাকে তারই মূল্য চোকাতে হচ্ছে। আর এখন যখন তার ছেলে মেয়েরা বড় হয়ে গেছে, তাই সেই কালো শক্তি তার হিসাব মেটাতে চলে এসেছে। মূলত তাদের সবার সাফল্যের জন্যই সাকার এমনটা করেছিল। তার এখন নিজের রেস্তোরাঁ চলছিল, দানিও কাজ পেয়েছিল, তার ছেলেমেয়েরা পড়াশোনাও করছিল, যার দরুন এখন সেই কালো শক্তি তার মূল্য দাবি করছিল। এসব কথা তাদেরকে জানানোর পর দদির হঠাৎ মনে হয় দরজার বাইরে কেউ আছে। তাই দানি যখন দরজার বাইরে গিয়ে দেখতে যায় তখন ঘরের দরজা নিজে থেকেই বন্ধ হয়ে যায়। ভেতরে সাকারের শরীরে সেই কালো শক্তি আবারও প্রকট হয়ে গেছে। সে সাকারকে আঘাত করতে থাকে এবং সে যখনই তার ছেলে মেয়েদের উপর আক্রমণ করে দানি তাদেরকে বাঁচিয়ে নেয় এবং সাকারকে ঘরে বন্দি করে বাইরে থেকে লক করে দেয়। কিন্তু এই চলাকালীন রত্না আঘাত পায়। সারা রাত সাকারকে ঘরে আটকে রাখার পর তারা যখন তার কাছে যায় তখন সাকার শান্ত ছিল, কিন্তু সে খুব কষ্টে ছিল। তাই তার সন্তানেরা তাকে বিছানায় শুইয়ে দেয় এবং তার চিকিৎসা করতে থাকে। এবং তারপর দানি, রত্না ও দদি কোরআন মাজিদ তেলাওয়াত করতে থাকে। কিন্তু তারা এমনটা করতেই সাকার ঘুম থেকে জেগে ওঠে এবং খাবার চাইতে থাকে। সে নিজের উপর থেকে নিয়ন্ত্রণ পুরোপুরি হারিয়ে ফেলে। তখন রত্না ও দানি সাকারকে একটি রশি দিয়ে বেঁধে আবারও বিছানায় শুইয়ে দেয়। দানি তার দোকানের মালিকের কাছে গিয়ে সাহায্য চায় এবং দানির মালিক তাকে সাহায্য করে। সে তাদের বাড়িতে ওস্তাদকে ডেকে আনে এবং তাকে কোরআন পাঠ করায়। আর সে এমনটা করতেই সাকার আবারও নিজের উপর নিয়ন্ত্রণ হারাতে শুরু করে এবং সেই কালো শক্তি তাকে নিয়ন্ত্রণ করতে লাগে। সে ওস্তাদদের উপর জোরে চিৎকার করে এবং তাদেরকে বলে যে তারা সাকারকে সাহায্য করতে পারবে না। তখন দানি রত্নাকে বলে সে যেন দদিকে নিজের ঘরে পাঠিয়ে দেয়। এরপর সেই ওস্তাদ দাঁড়িয়ে সেই শয়তানের সামনে পবিত্র কোরআন মাজিদ তেলাওয়াত করতে থাকে। কিন্তু সেই শয়তান তার ক্ষমতা দিয়ে ওস্তাদকেই শূন্যে ভাসিয়ে দেয়। কিন্তু সেই ওস্তাদ কোরআন পড়া বন্ধ করেন না এবং তার সাথে সাথে বাকি যে ওস্তাদরা ছিলেন তারাও কোরআন মাজিদ পড়ছিল। কিন্তু সেই কালো শক্তি অনেক বেশি শক্তিশালী ছিল এবং তার সাথে চুক্তিও করা হয়েছিল। সে ওস্তাদকে দেয়ালের গায়ে থাকা একটি চোখা জিনিসে ছুঁড়ে ফেলে, যার ফলে ওস্তাদ সেখানেই মারা যান। আর এটি দেখে বাকি সব ওস্তাদেরা ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর দানি পরিস্থিতি খারাপ দেখে সাকারকে ঘরের বিছানার সাথে বেঁধে আবারও দরজা বন্ধ করে দেয়। যার পর দানি রদিয়াকে কল করে সবকিছু জানায়। কিন্তু রদিয়া তাকে জানায় যে সে এই বিষয়ে আগেই জানতো এবং তাই সে সাকারকে সাহায্য করার জন্য কিয়াই বাগজা নামের এক ব্যক্তির খোঁজ করছিল, যিনি খুবই শক্তিশালী একজন শামান। তারা তার সাহায্য নেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু সেই রাতেই রদিয়ার সামনে সেই কালো শক্তি হাজির হয়, যা দেখে রদিয়া নিজের প্রাণ বাঁচাতে পালায়। কিন্তু সেই কালো শক্তি রদিয়াকে খুঁজে বের করে এবং তাকে মেরে ফেলে। যেহেতু রদিয়া এক অত্যন্ত শক্তিশালী শামানকে খুঁজে বের করেছিল, তাই এই কালো শক্তি এমনটা হতে দিতে পারত না।
যাই হোক, পরের দিন যখন দানি এবং রত্না কিয়াই বাগজার কাছে যাওয়ার জন্য রদিয়াকে কল করে, তখন রদিয়া তাদের কল ধরে না। তাই দানি তার মালিকের সাথে রদিয়ার বাড়িতে যায় এবং তার বাড়িতে পৌঁছাতেই দানি জানতে পারে যে রদিয়া মারা গেছে। আর এ কথা জেনে দানি পুরোপুরি অবাক হয়ে যায়, কারণ তার মাকে বাঁচানোর জন্য শেষ আশাটুকু শেষ হারাতে বসেছিল। এরপর সে রদিয়ার আত্মার জন্য শান্তি প্রার্থনা করে এবং রদিয়ার এক বান্ধবীকে জিজ্ঞাসা করে রদিয়ার সাথে এমন কিভাবে হলো। তখন ইনা দানিকে বলে যে কেউ এই বিষয়ে কিছুই জানে না, কিন্তু সে দানিকে একটি কাগজের টুকরো দেয় যা সে রদিয়ার পকেট থেকে পেয়েছিল। হয়তো সে বুঝতে পেরেছিল যে তার সাথে খারাপ কিছু ঘটবে, তাই সে ঠিকানাটি একটি চিরকুটে লিখে রেখেছিল। এই কাগজের টুকরোতে একটি ঠিকানা লেখা ছিল, যা দেখে দানির মালিক বলে যে সে জানে এই জায়গাটি কোথায় আছে। এরপর তারা সাকারকে বেঁধে একটি ভ্যানে করে সেই জায়গায় নিয়ে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে, কিন্তু সেই জায়গাটি ছিল ঘন জঙ্গলের মাঝে, যেখানে পৌঁছাতে পৌঁছাতে তাদের রাত হয়ে যায়। আর রাতে কালো শক্তি অনেক শক্তিশালী হয়। সেখানে পৌঁছাতেই তারা প্রার্থনা করতে শুরু করে। তখনই দদি সাকারের পাশে একটি আত্মাকে বসে থাকতে দেখে, যা দেখে সে ভয় পেয়ে যায়। তখন দানি বলে যে তার কি হয়েছে, কিন্তু হঠাৎ রত্না খেয়াল করে যে সাকার সেখান থেকে নিখোঁজ। তারা সবাই তাদের মাকে এদিক ওদিক খুঁজতে শুরু করে। তারা যখন সাকারকে জঙ্গলে খুঁজতে যাচ্ছিল, তখন তারা সাকারকে খুঁজে পায়, কিন্তু সে তখন খুবই ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল। সে সবাইকে দেখে তাদের উপর আক্রমণ করে বসে। স্বাভাবিকভাবেই সে কালো শক্তির নিয়ন্ত্রণে ছিল। আর এই কালো শক্তি এদের ওপর আক্রমণ করছিল কারণ যে চুক্তি করা হয়েছিল তা সাকার এখনও পূরণ করছিল না। এখন সে দানির সঙ্গীদেরও মারাত্মকভাবে আহত করে দেয়। সে দানির মালিককেও তুলে জঙ্গলে নিয়ে যায় এবং তাকে মেরে ফেলে। এটি দেখে দানি খুবই কষ্ট পায়। কিন্তু অন্যদিকে সাকার আবার রত্না ও দদির কাছে পৌঁছে যায় এবং তাদের জীবনের পেছনে পড়ে যায়। রত্না দদিকে নিয়ে নিজের প্রাণ বাঁচাতে দৌড়ায়, কিন্তু সাকার তাদের পিছু নিয়ে চলছিল। সে দদির পা ধরে তাকে নিজের দিকে টানতে থাকে। তখন দানি তাদের সাহায্যের জন্য চলে আসে, কিন্তু সাকার যখন দানির উপর আক্রমণ করতে শুরু করে, তখনই পিছন থেকে হঠাৎ কিয়াই বাগজা চলে আসেন এবং সাকারের মাথায় লাঠি দিয়ে আঘাত করে তাকে অজ্ঞান করে দেন। যার পর তারা সবাই কিয়াইয়ের কুঁড়ে ঘরে যায় এবং কিয়াই বাগজা তাদের পবিত্র পানি পান করতে দেন, যা পান করতেই তারা নিজেদের চোখের সামনে সেই কালো শক্তিকে দেখতে পায়, যা ছিল খুবই ভয়ঙ্কর। অর্থাৎ কিয়াই বাগজা সেখানে আশেপাশে কালো শক্তির উপস্থিতি অনুভব করতে পেরেছিলেন, যার দরুন তিনি সাহায্যের জন্য চলে এসেছিলেন। অথবা এমনও হতে পারে যে তিনি আগেই অনুভব করেছিলেন যে এরা সেখানে অবশ্যই আসবে। সেই সামান তাদেরকে বলে যে এই কালো শক্তিকে তাদের মায়ের শরীর থেকে আলাদা করতে হবে, যার জন্য সে দানিকে বলে যে একটি ডাবে করে সেই সামানের অস্থিযুক্ত মাটি তাকে আনতে হবে। তখন রত্না তাকে জানায় যে রদিয়া তাকে বলেছিল মা কম্বর সাকারের ওপর সেই রিচুয়াল করেছিল। তো এবারে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে মা কম্বরের সাথে কি হয়েছিল এবং এই কালো শক্তি তাকে কেন শেষ করেছিল। হতে পারে তিনিই হয়তো এই কালো শক্তি থেকে সেই চুক্তি আলাদা করার চেষ্টা করছিলেন, যার কারণে এমনটা ঘটেছে। সবচেয়ে বড় কথা হলো এই আত্মার সাথেই তিনি সাকারের চুক্তি করিয়েছিলেন। এখন দানি সেই মাটি আনতে বেরিয়ে পড়ে এবং দদি ও রত্নাকে সামানের সাথে ছেড়ে দেয়। সেই সামান দানিকে সাহায্যের জন্য পবিত্র পানীয় সাথে দিয়ে দেয়। দানি এবার মা কম্বরের কবর পর্যন্ত পৌঁছে যায় এবং মাটি খুঁড়তে শুরু করে, কিন্তু তখনই সে সেখানে কারো উপস্থিতি অনুভব করে, যে তাকে বলছিল সেই কবর থেকে যেন মাটি না তোলে, নয়তো তার জীবনের ঝুঁকি হতে পারে। কিন্তু দানি সেই কণ্ঠস্বর উপেক্ষা করে এবং মাটি তুলতে শুরু করে, কিন্তু সেই শক্তি তাকে বিরক্ত করতে থাকে এবং তখনই দানির সামনে সব লাশ উঠে দাঁড়ায়। কিন্তু দানি পবিত্র পানি ব্যবহার করে সবাইকে অদৃশ্য করে দেয় এবং মাটি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এবার তাকে এমন একটি নারকেল গাছ থেকে ডাব পাড়তে হতো যাতে মাত্র একটি ডাব ছিল, কিন্তু পথে সে সাহস হারিয়ে কাঁদতে শুরু করে। অন্যদিকে সাকারের ভেতরে সেই আত্মা চলে আসে এবং সামানের ওপরই আক্রমণ করতে শুরু করে। সেই সামান সেই আত্মার সাথে লড়াই করতে থাকে এবং রত্না ও দদিকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু সেই আত্মার সামনে সে বেশি সময় টিকে থাকতে পারে না। এখন সেই আত্মা সামানকেও মারাত্মকভাবে আহত করে ফেলে এবং রত্না ও দদির দিকে এগোতে থাকে তাদের ওপর আক্রমণ করার জন্য। কিন্তু সে যখন দদির কাছে পৌঁছায় তখন তাকে
কাঁদতে দেখে। তখন সাকার সেই আত্মার সাথে লড়াই করতে শুরু করে, অর্থাৎ তার নিজের আত্মা জেগে উঠেছিল। সে তাকে থামানোর চেষ্টা করতে থাকে এবং মনে হচ্ছিল সাকার হয়তো সেই আত্মাকে হারিয়ে দিতে পারবে। কিন্তু সেই অশুভ শক্তিটি বেশ বিপজ্জনক ছিল, যা ছিল একটি জিন। সে যখন সাকারকে নিজের শরীরের ওপর নিয়ন্ত্রণ পেতে দেয় না, তখন দদির ওপর আক্রমণ করতে লাগে। কিন্তু তখনই পিছন থেকে অবশেষে দানি চলে আসে এবং তাকে এমনটা করতে বাধা দেয়। কিন্তু তখনই সাকার দানির ওপরই আক্রমণ করতে শুরু করে। তবে আমরা জানি যে দানি মাটি নিয়ে এসেছিল, আর সেই সামান সেই মাটি সাকারের ওপর ছুঁড়ে মারে। সেই আত্মা এবার সাকারের শরীরেই ছটফট করতে থাকে এবং অজ্ঞান হয়ে যায়। আর তখন সেই সামান 3 সন্তানের হাতে মাটি দেয় এবং মায়ের শরীরে লাগাতে বলে। এরপর সেখানে কিছু ওস্তাদ আসেন এবং পবিত্র কোরআন মাজিদ তেলাওয়াত করতে থাকেন, যার ফলে এই অশুভ শক্তি সাকারকে ছেড়ে দেয়। এরপর আস্তে আস্তে সাকারের হুঁশ ফিরে আসে। সে তার সন্তানদের কাছে ক্ষমা চায়, সে যা কিছু করেছে তার জন্য। এরপর সে দানিকে বলে যে সে যেন তার ছোট ভাই বোনদের সঙ্গ কখনো না ছাড়ে। আস্তে আস্তে সাকার ঢলে পড়তে থাকে। তার সন্তানেরা তাকে ডাকতে থাকে, কিন্তু সে আর তাদের ডাক শুনতে পায় না। সাকার এতটাই ভেঙে পড়েছিল যে তার প্রাণবায়ু বের হয়ে যায়, অর্থাৎ সেই কালো শক্তিটি তাকেও শেষ করে দিয়েছিল। যাই হোক, এরপর কিছুদিন পর আমরা দেখতে পাই যে সাকারের রেস্তোরাঁ এখন দানি সামলাচ্ছে এবং দদি ভালোভাবে পড়াশোনা করছে। কিন্তু তখনই একটি বিপজ্জনক এবং ভয়ানক ঘটনা ঘটে। আমরা দেখি যে এখন সেই কালো শক্তি রত্নার শরীর দখল করে নিয়েছে। হ্যাঁ, কারণ এই কালো শক্তি ততক্ষণ পর্যন্ত যাবে না যতক্ষণ না চুক্তিকৃত জিনিস সে না পায়। যে চুক্তিতে কি দেওয়ার কথা ছিল, হতে পারে কোনো শিশুর বলি দেওয়ার কথা ছিল, যা সে পায়নি। আর এখন তার দরুন এখানে এই কালো শক্তি এই 3 জনের মধ্যে কারো না কারো বলি অবশ্যই নেবে। এরই সাথে এই সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। গল্পটি ভালো লাগলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।